এই 5 বছরে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের সুখী পরিবার ছিল, এই সুখী পরিবারটা নষ্ট আর বিষ হয়ে গেছে শুধুমাত্র আমার ভাবির কারণে। একমাত্র ছেলেকে বিয়ে করানোর আগে ভালো করে যাচাই বাছাই করে নিবেন, না হলে জীবন অতিষ্ঠ হয়ে যাবে। আমার মায়ের একটাই ছেলে, আমাদের বংশে আর কোনো ছেলে নেই। কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই আমরা আমার ভাইকে বিয়ে দিয়েছিলাম। আমাদের আর্থিক অবস্থা, বাড়িঘরের পরিবেশ মোটামুটি ভালো, যতটা ভালো হলে খেয়ে পরে সুখে থাকা যায় আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাবির বাপের বাড়ির অবস্থা দিন আনে দিন খায়। বিয়ের সময় আমাদের বাড়ি গাড়ি প্লাস আমার ভাইয়াকে দেখে তারা বিয়ের জন্য উঠে পড়ে লাগে, তাই বেশি একটা খোঁজ খবর নেওয়ার সময় পাইনি তখন। এই মেয়েকে বাড়িতে বউ করে আনার পরে বাড়ি থেকে শান্তিই চলে গেছে। কথায় কথায় গাল ফুলিয়ে থাকে, ভালো মন্দ কিচ্ছু বলা যায় না তাকে। ভাইয়ার সাথে একটু কিছু হলেই চিল্লা পাল্লা করে মান ইজ্জত মারার অবস্থা করার মতো কাণ্ড করে। সেই ভয়ে তার সব অন্যায় মুখ বুঝে সহ্য করে নেয় আমার বাবা মা। একটা সংসারে রান্না বান্না ছাড়া কিন্তু নানান ধরনের কাজ থাকে, তো শুধুমাত্র ভাবিকে রান্নার দায়িত্বটাই দেওয়া হয়েছে। বাকি ঘর মোছা, কাপড় কাচা, বাথরুম পরিষ্কার করা, সবকিছু ক্লিন করা, সব দায়িত্বই আমি আর মা ভাগ করে নিয়েছি। প্রথম মা আমার ভাবিকে রান্না করতেও দিত না, কিন্তু ভাইয়ার জোরাজোরিতে ভাবিকে এখন রান্না করতে দেওয়া হয়েছে। ভাইয়া বলে এখন যদি টুকিটাকি রান্না না করে তাহলে রান্নার হাত কখনোই ভালো হবে না। কিন্তু আফসোস লাগে একটাই, আমার ভাবি শুধু রান্না করে, তাতেই সে চোখ মুখ কালো করে রাখে। দুপুরের খাবার বিকালের পরে খাই, প্রায় সময় বাবা ভাই না খেয়ে বেরিয়ে যায়। তবু এটা নিয়ে আমাদের কারো কোনো অভিযোগ নেই। আমার ভাবি যদি কোনো কাজে ভুল করে আর এতে যদি আমার মা তাকে বলে, বৌমা এই কাজটা এভাবে না করে ওভাবে করলে সুন্দর হতো, ব্যাস এই কথা কেন বললো, তার জন্য মাকে 10টা কথা শুনিয়ে দিবে আর নিজেই 12 রকমের কথা বানিয়ে ফেলবে। কয়েকদিন পর বাপের বাড়ি যাবার জন্য গাল ফুলিয়ে রাখে। যদিও আমার মা সবসময় বলে যদি এখানে মন ভালো না থাকে কয়েকদিন বাপের বাড়ি থেকে বেরিয়ে আসুক। আমার ভাইকে সবসময় এই কথা বলে, কিন্তু আজ 5 বছরে আমার ভাবি একটা বারের জন্য হাসি খুশি মুখে তার বাপের বাড়িতে যায়নি। যতবার গিয়েছে ভাইয়ের সাথে বড় রকমের একটা ঝগড়া করে তারপর গিয়েছে। তার চলাফেরা, প্রত্যেকটা কাজকর্মে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। তাকে যতই আদর করুক না কেন সে আদর কোনোভাবেই বোঝে না। আমার ভাবির যখন বাচ্চা হয় তখন তার বাপের বাড়ি থেকে একটা বারের জন্য কেউ খোঁজ খবর নেয়নি। খোঁজ খবর নিলেই তাদের টাকা পয়সা দিতে হবে বা কিছু হাতে করে আনতে হবে, এটা আমরা বেশ ভালো করেই বুঝেছিলাম। কিন্তু আমাদের এসব নিয়ে কোনো আফসোস ছিল না। ভাবির বাচ্চা হওয়ার পর সেদিন আমি দেখেছিলাম আমার আম্মু আর ভাইয়ের চোখে সে কি কান্না, কত আনন্দ। বাবু হওয়ার পরে ভাবি অনেকটা অসুস্থ হয়ে পড়ে। আমার আম্মু একবার বলেছিল তোমার যদি এখানে ভালো না লাগে কয়েকদিন বাপের বাড়ি থেকে বেরিয়ে এসো, কিন্তু আমার ভাবি যায়নি। সে ভালো করেই জানে এখানে যতটা যত্ন পায় তার বাপের বাড়িতে এক কোনাও পাবে না। ভাবির জামা কাপড় ধোয়া থেকে বাচ্চার যত অপরিষ্কার কাঁথা কাপড় থাকে সবই আমার আম্মু পরিষ্কার করেছে। ফজরের আজানের আগে উঠে সব কাঁথা কাপড় ধুয়ে ছাদে দিয়ে আসতো। তারপরও সে আমার মাকে কখনো আপন ভাবতে পারেনি, আরো বদনাম করে। এবার আপনারাই বলুন আর কিভাবে ভালো শাশুড়ি হওয়া যায়। আমি স্টুডেন্ট মানুষ, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, তবুও আমার নিজের কাজ সব নিজেই করি। কখনো ভাবিকে কোনোদিন জ্বালাইনি, বরং আমি বাইরে গেলে আমার যদি কোনো কিছু পছন্দ হয় আমার সাথে ভাবির জন্য সেম জিনিস কিনে আনতাম। সবসময় চিন্তা করি আমার ভাবি যেরকম পরিবার ছেড়ে এসেছে আমারও একদিন এই পরিবার ছেড়ে যেতে হবে। তখন ননদ কেমন না কেমন হয় কে জানে। তাই ভাবির সাথে ভালো বন্ধুর মতো থাকার চেষ্টা করতাম। গোসল করতে গেলে যদি দেখতাম ভাবির আধোয়া কাপড় পরে আছে সেটা আমি ধুয়ে দিই। সবসময় তার পক্ষ নিয়ে কথা বলেছি। এমনকি ভাবি দোষ করলেও আমি আমার ভাইয়াকে কথা শুনিয়েছি। আর এই বিষয় নিয়ে আমার আর আমার ভাইয়ার সাথে বহুবার ঝগড়া হয়েছে। আজ পর্যন্ত আমি আমার ভাবির সাথে কখনো বেয়াদবি করিনি। আমার নিজের কোনো বোন নেই, বোনের মতোই ভাবি। এখন ভাবতে পারেন অনলাইনে এসে বড় বড় কথা বলতেছি, আসলে সব মানুষ কিন্তু এক হয় না। তারপরেও আমার ভাবি আমাকে হিংসা করে, মানুষের কাছে যে বদনাম করে যে আমি বুড়ি হয়ে যাচ্ছি। আমাকে বিয়ে দিয়ে বিদায় করে না কেন, বিদায় হলেই সে বাঁচে, এটা কোনো কথা? কার জন্য এত কিছু করি আমি? বিয়ের পরে কোনোদিনও নামাজ পড়তে দেখিনি তাকে। আমার আম্মু যদি তাকে নামাজ পড়ার কথা বলতো তাহলে সে আম্মুর সাথে তর্ক করত আর বাপের বাড়িতে আরো কিছু মশলা লাগিয়ে কথাটা জানাতো। সেখানে তাদের বলা উচিত ছিল নামাজ পড়তে বলেছে, তোকে তো ভালো কথাই বলেছে। কিন্তু না, উল্টো তারা আমাদের ফোন দিয়ে বলে কেন তার মেয়েকে এসব কথা আমরা শোনাই। সে নামাজ পড়লে পড়বে, না পড়লে নাই, এতে আমরা এত কথা বলি কেন? একবার আমার ভাবিকে বিচ্ছিরি ভাবে ভীমরুলে কামড় দিয়েছিল। কথাটা হাস্যকর লাগতে পারে, তার মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য কামড় দিয়েছিল। বাবারে, তখন আমি দেখলাম আমার মা, বাবা, ভাই তার জন্য কত কিছু করেছে। আমার মা দিন রাত এক করে তার সেবা করেছে, অথচ তার বাপের বাড়ি থেকে কেউ এসে উকিও দেয়নি। কিন্তু এই কয়েক মাস আমার ভাবি অসহ্য রকমের যন্ত্রণা দিচ্ছে আমাদের আগের থেকে। এই বাচ্চাটাকে রেখে 2 মাস ধরে বাপের বাড়িতে পড়ে আছে। তার কোনো ফিলিংসই নেই যে তার একটা বাচ্চা আছে। কিভাবে যে কষ্ট করে আমরা মানুষ করতেছি। এদিকে আমার মা বাবা যদি তাকে ফোন দেয়
আমার ভাই যদি ফোন দেয় তুই তুকারি করে। এসব দেখে আমার ভাই চাচ্ছে এখন তাকে ছেড়ে দিবে, কিন্তু আমার মা একদমই রাজি না। আমার মা যেহেতু সংসার করে এসেছে, সে বলতেছে হয়তোবা একটু আলাদা হলে সে ঠিক হতে পারে। শাশুড়ি ননদ নিয়ে হয়তোবা আমার ভাবি সংসার করতে চাচ্ছে না। এ মাসেই হয়তোবা আমাদের হাড়ি আলাদা হয়ে যাবে, একসাথে আর থাকা হবে না। আল্লাহ যেটা ভালো করে সেটাই হোক। তবে বলে রাখি, এখানে এখন কথাটা খারাপ লাগতে পারে, আমার ভাবি একদম বস্তি পরিবারের মেয়ে, যাদের নাই কোনো আত্মা, নাই কোনো ভালো ব্যবহার। অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলেছি, একতরফা বললে তো হয় না। আমাদেরও ভুল থাকতে পারে, আমরাও ভুল হতে পারি। এজন্যই সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাদা হয়ে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই স্টোরিটা কিন্তু কোনোভাবে আমার সাথে সম্পৃক্ত না, তবে এই স্টোরিটা যে আপু পাঠিয়েছেন এটা কিন্তু এখন প্রতিটা ফ্যামিলিতে হয় আর কি, সে ভালো পরিবারের মেয়ে হোক আর বস্তি পরিবারের মেয়ে হোক। গল্পটা শুনে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।